বাবা, তুই এত পড়াশোনা করে ডাক্তারি পাশ করলি, তুই কিনা গ্রামে ডাক্তারি করবি? বাবা, গ্রামে ডাক্তারি করা তো খারাপ কিছু নয়। গ্রামের অনেক মানুষ আছে যারা চিকিৎসার অভাবে মারা যায়। এমনকি গ্রামের সরকারি হসপিটালগুলোতেও ভালো ডাক্তার না থাকার কারণে তারা ভালো চিকিৎসা পায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামে ডাক্তারি করব, মানুষদের বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা দিব। ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। পরদিন সকালে আমি বড় স্যারের সাথে কথা বলে ট্রেনে করে রওনা দিলাম হিজলপুর গ্রামের উদ্দেশ্যে। স্যার বলল যে ওই গ্রামে নাকি এখনও কোনো ডাক্তার নেই, ওই গ্রামের মানুষের নাকি চিকিৎসার খুবই অসুবিধা হচ্ছে। তাই আমি আর দেরি না করে রওনা দিলাম হিজলপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ট্রেন এসে হিজলপুর স্টেশনে থামল। আমি ট্রেন থেকে নেমে দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরে দুইজন লোক দাঁড়িয়ে আছে এবং পাশে একটা ভ্যান রাখা। তারা আমায় দেখে বলল, ডাক্তারবাবু, এই যে এইদিকে আসুন। আমি তাদের ডাক শুনে বুঝতে পারলাম তারা আমাকেই ডাকছে আর তারা আমায় নিতে এসেছে। আমি তাদের কাছে গেলাম। আদাব ডাক্তারবাবু, আমি রহিম, আর এ হচ্ছে সাব্বির। আদাব ডাক্তারবাবু। আদাব। ডাক্তারবাবু, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ডাক্তারবাবু, বড় ডাক্তারবাবু আমায় বলে রেখেছে আপনার দেখাশোনা করার জন্য, আর আমি যেন ঠিক টাইমে এসে আপনাকে স্টেশন থেকে নিয়ে যাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন, বাকি কথা রাস্তায় বলা যাবে। আমিও রহিম ভ্যানের পিছনে বসলাম। সাব্বির ভ্যানটা চালিয়ে সামনে এগোতে থাকে। রাস্তায় যাওয়ার পথে রহিম গ্রামের বিষয়ে আমায় বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের সামনে পৌঁছে গেলাম। হাসপাতালের সামনে নেমে দেখলাম হাসপাতালটা অনেক পুরনো, অনেক দিক দিয়ে ভেঙেও পড়েছে। দেখে বোঝা যাচ্ছিল যে এই হাসপাতালে অনেক দিন যাবৎ ডাক্তার বসে না। আমি তখন রহিমকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রহিম, হাসপাতালের একই অবস্থা? দেখে তো মনে হচ্ছে এখানে অনেক দিন যাবৎ কোনো রোগী দেখা হয় না। জি ডাক্তারবাবু, ঠিকই ধরেছেন। এই গ্রামে ডাক্তার এসে বেশি দিন থাকে না, আসার 2-1 দিনের মধ্যেই চলে যায়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ভিতরের জায়গা পরিষ্কার করে রেখেছি, বাইরেটাও আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো, যদি আপনি থাকেন আর কি। কি এসবের মানে কি? যদি আমি থাকি মানে? আর বাকি ডাক্তারগুলি বা চলে যায় কেন? আমাকে সব খুলে বলো তো। আমার মনে হচ্ছে তোমরা কিছু লুকাচ্ছ আমার কাছে। ডাক্তারবাবু, আমি আপনাকে সব খুলে বলছি। না ডাক্তারবাবু, তেমন কিছু না। আপনি আগে যান, কোয়ার্টারে যান, খেয়ে দিয়ে বিশ্রাম নিন, পরে আমি আপনাকে সব খুলে বলবো। আমি তখন খেয়াল করলাম রহিমের কপালে চিন্তার বাজ। আমি তখন আর রহিমকে কিছু জিজ্ঞাসা করলাম না। আচ্ছা চলো, আমায় আমার থাকার কোয়ার্টারটা দেখিয়ে দাও। হ্যাঁ ডাক্তারবাবু, চলুন। রহিম দুপুরে তার বাড়ি থেকে এনে খাবার দিয়ে যায়। আমি খাবার শেষ করে কিছুক্ষণের মতো বিশ্রাম নিয়ে নিলাম। পরে বিকালে হাসপাতালে গিয়ে কিছু রুগী দেখে রাতে বাড়ি ফিরে আসি। ডাক্তারবাবু, খাবারটা খেয়ে নেবেন। তুমি এখন খাবার না দিলেও পারতে, আমার কাছে কিছু খাবার ছিল, ওইগুলো খেয়ে না ওই ঘুমিয়ে পড়তাম। না ডাক্তারবাবু, এ কি বলেন? যতদিন পর্যন্ত আপনার খাবারের লোকের ব্যবস্থা না হচ্ছে ততদিন আমি আমার বাড়ি থেকে খাবার এনে দিয়ে যাব। আচ্ছা বাবা, আমি গেলাম। আর ডাক্তারবাবু, একটা কথা, ভুলেও কিন্তু রাতে ঘর থেকে বের হবেন না। কেন? রাতে ঘর থেকে বের হব না কেন? আর ওই সময়ও তো বললে না যে কেন অন্য সব ডাক্তাররা এসে থাকে না। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে, আবার এখন ঘর থেকেও বের হতে বারণ করছো। কি হয়েছে সব খুলে বলো তো। এই না বাবু, মানে আমাদের গ্রামে চোরের উপদ্রবটা একটু বেশি আর কি, তাই আপনাকে ঘর থেকে বের হতে বারণ করেছি। আর এখন তো গরম পড়েছে, চোর ডাকাতের উপদ্রবটা একটু বেশি, তাই আর কি অনেক ডাক্তার এসে এখানে থাকে না, চলে যায়। ও, এই ব্যাপার। আচ্ছা, কোনো সমস্যা নেই। এই বলে রহিম ঘর থেকে বের হয়ে গেল।
আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে রহিম আমার কাছে আবার কিছু লুকায়নি তো, কারণ কথা বলার সময় ওর মুখে একটু ভয়ের ছাপ দেখতে পাই। কি জানি, সামান্য চোর ডাকাতের ভয়ে এসে ডাক্তার চলে যায়। যাক বাবা, এসব নিয়ে পরে ভাবা যাবে। এমনিতেই অনেক দখল গেছে আজ সারাদিন, এখন একটু ঘুমাই। আমি তখন প্রায় গভীর ঘুমে চলে গিয়েছি। রাত 3টা নাগাদ হঠাৎ বাইরে কিছু লোকের কোলাহল শুনতে পাই। মরে গেল গো, আমার ছেলে মরে গেল গো, কেউ বাঁচাও আমার ছেলেকে, আমার ছেলে মরে গেল, মরে গেল গো, আমার ছেলে মরে গেল গো, কেউ বাঁচাও আমার ছেলেকে, আমার ছেলে মরে গেল। তখনই হঠাৎ করে আমার দরজায় কারো কড়া নাড়ার শব্দ পাই। ও ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে মরে গেল, দরজা খুলুন ডাক্তারবাবু, আমার ছেলে মরে গেল গো। তখন আমি এত কিছু চিন্তা না করে দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখতে পারি একটা মাঝবয়সী লোক বাইরে দাঁড়িয়ে আছে। কি কি হয়েছে আপনার ছেলে? ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে মরে গেল। কোথায় কোথায় আপনার ছেলে? এই তো ডাক্তারবাবু, হসপিটালের সামনে বেঁধে রাখা। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আমি আর ওই লোক মিলে হসপিটালের দিকে গেলাম। হাসপাতালের সামনে গিয়ে দেখতে পারি একটা 6-7 বছরের বাচ্চা বেনে শোয়ানো। ওই বাচ্চাটার সারা শরীর পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে বললে ভুল হবে, মনে হচ্ছে ওই বাচ্চার লাশটা পচে গিয়েছে, শরীরের মাংসগুলো খসে খসে পড়ছে। কি হয়েছে আপনার ছেলের? ডাক্তারবাবু, আমার ছেলে 4 বছর আগে জ্বলে পড়ে মারা গিয়েছে। কি 4 বছর আগে? এ কিভাবে সম্ভব? ডাক্তারবাবু, 4 বছর আগে। তখনই দেখলাম ওই মাঝবয়সী লোকটার চেহারাও বদলে গিয়েছে। তারা দুজন আমার দিকে তাকিয়ে হাসছে। না, বাঁচাও বাঁচাও আমাকে, না আমাকে মেরে ফেললো ওরা, বাঁচাও বাঁচাও আমাকে। তখনই আমি খেয়াল করলাম মশাল হাতে কারা যেন আসছে আমার দিকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ভয় পাবেন না, আমরা চলে এসেছি, ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। আমি খেয়াল করলাম ওরা আমার সামনে আসতে আসতে ওই অবয়বগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ওরা কারা ছিল? আর একটু হলে তো মারাই যেতাম। ডাক্তারবাবু, সব বলবো আপনাকে, এখন আর কিছু লুকাবো না, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে আগে না জানানোর জন্য আমি আপনাকে কিছু জানাইনি, কারণ যদি আপনি সব কিছু শোনার পর আপনিও বাকি সব ডাক্তারের মতো আমাদের ছেড়ে চলে যান, তাই আমি আপনাকে কিছু জানাইনি, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা বুঝলাম, কিন্তু এসব কি হচ্ছিল তা আগে খুলে বলো। ডাক্তারবাবু, ওরা আমাদের গ্রামেরই লোক। প্রায় 4 বছর আগে তারা মারা যায়। ওই লোকটার ছেলে পানিতে পড়ে মারা যায়। ওই দিন ডাক্তার গ্রামে না থাকায় চিকিৎসার অভাবে তার ছেলে মারা যায়। ছেলে মরার সুখ সহ্য না করতে পেরে ওই লোকটা আত্মহত্যা করে। তারপর থেকে এই গ্রামে কোনো ডাক্তার আসলে তাদের রাতের বেলা ভয় দেখায়। বাবু, দয়া করে আপনি আমাদের ছেড়ে যাবেন না। বুঝলাম। আচ্ছা চিন্তা করো না, আমি তোমাদের ছেড়ে যাব না। সব ডাক্তার যদি এই ভূতের ভয়ে চলে যায়, তাহলে তো গ্রামের চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাবে। কিন্তু এইভাবে তো আর থাকা সম্ভব না। আমার থাকার জায়গাটা যদি অন্যখানে ব্যবস্থা করা হতো তাহলে ভালো হতো। অবশ্যই অবশ্যই ডাক্তারবাবু, আপনি তা নিয়ে চিন্তা করবেন না। আমার বাড়ির একটা ঘর খালি পড়ে আছে, আপনি এখন থেকে আমার বাসায় থাকবেন। বেশ, তাহলে তো ভালোই হলো, আর কোনো সমস্যাই থাকলো না। এইদিকে ভূতের ভয় আর অন্যদিকে গ্রামের মানুষের প্রতি আমার কর্তব্য। আমি ভয় না পেয়ে আমার কর্তব্যের কথা চিন্তা করে এই গ্রামের মানুষদের সাথে থেকে গেলাম। আমিও যদি তাদের ছেড়ে চলে যাই, তাহলে আমিও তো অন্য সব ডাক্তারদের মতোই হলাম। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে। যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।